চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত চিন্তার কোনো কারণ নেই সম্রাট। কৃতদমাস বলছে যে এটা খাবার থেকে হওয়া সামান্য বিষক্রিয়া মাত্র। কাল সকালের মধ্যে আপনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। আমি আমাদের সেনাদের কালকে বিয়াস নদী পার করার জন্য তৈরি হওয়ার আদেশ দিয়েছি। আমি শুধু এটুকুই চাই যে সম্রাট, সেনাদের রওনা হওয়ার আদেশ আপনি দিন। যদি ওই বুদ্ধিমান অধ্যাপকের কথা সত্যি হয় তাহলে আমাদের রাজ চিহ্ন পড়ে যাওয়া, আমাদের দেশে ফিরে যাওয়ার সংকেত হলে খাবার খেয়ে গ্রিক সৈনিকই কেন মরল, এইসব সংকেত আবার আমাদের ফিরে যাওয়ার বার্তা নয় তো? সম্রাট, আপনি ভুলে যাচ্ছেন একজন সাধারণ ম্যাসিডোনিয়ানদের কাছে আপনি কি? একজন ম্যাসিডোনিয়ানের কাছে আপনি তাদের কাছে দর্শন আর স্বপ্ন, একজন ব্যক্তি আর একজন বিশিষ্ট আত্মা। আপনি আপনার দেশবাসীদের কাছে কোনো দেবতার থেকে কম নন সম্রাট। আপনি ভুলে গেছেন সম্রাট। আপনি বলেছিলেন যে আপনি বিশ্ব জয় করতে চান। আপনি বলেছিলেন যে আপনি সারা পৃথিবীতে ম্যাসিডোনিয়ার পতাকা উড়াতে চান। আপনি বলেছিলেন ম্যাসিডোনিয়ার জন্য আপনি সমগ্র পৃথিবীতে রাজত্ব করে দেখাবেন। আপনি ভুলে গেছেন আমরা সবাই ম্যাসিডোনিয়ার গর্বে আমরা নিজেরা গর্বিত হতাম। আপনি এটাও বলেছিলেন সম্রাট যে কাজ সমগ্র গ্রিকবাসী মিলে করতে পারবে না, সেটা আপনার মতো একজন ম্যাসিডোনিয়ানই করতে পারবেন। আপনি তো আপনার বিশ্বাস আর আপনার শ্রদ্ধা দিয়ে আর আপনার শক্তি দিয়ে সমগ্র পৃথিবীকে ম্যাসিডোনিয়ান পতাকার নিচে আনবেন বলে ঠিক করেছিলেন। এখন বিশ্ব জয় করার স্বপ্নের এত কাছে এসেও আপনি কি করে এইসব কথা বলে যেতে পারেন সম্রাট? এত দূর আসার পরেও আপনি কিভাবে এই মাটিতে ম্যাসিডোনিয়ার পতাকা না উড়িয়ে আপনি কিভাবে ফিরে যাওয়ার কথা ভাবছেন? অথচ আমরা জানি যে এই সব সংকেতে দেবতাদের কোনো হাত নেই। সম্রাট, এই সব এখানকার লোকেদেরই চক্রান্ত। এসব আবার ক্রুদ্ধ দেবতাদের প্রকোপ নয় তো? আবার এসব আমাদের ফিরে যাওয়ার সংকেত নয় তো? সেলুকাস, কৃতদমাস, এইভাবে মাথা নিচু করে আমার সামনে দাঁড়িয়ে থাকবেন না। আমার দিকে তাকান। গ্রীসের সুস্থ আর দৃঢ় শক্তি সম্পন্ন আগের মতো সম্রাটকেই চাই কৃতদমাস।
সিকান্দারের এই সময় সবকিছুই নিজের হাতে নিতে হবে, না হলে। সেলুকাস, আমার ওষুধ তো তার ক্রিয়া করে চলেছে। এছাড়াও প্রয়োজন সম্রাটের নিজের মনের জোর ফিরিয়ে নিয়ে আসা। এই মুহূর্তে সম্রাট নিজেই দৈবিক প্রকোপ আর কুসংস্কারে বিশ্বাস করে চলেছেন। এবার কি করব? কি করব আমি? কিভাবে করব সম্রাটের বুদ্ধি চিকিৎসা? ওই বুদ্ধিমান অধ্যাপক যেভাবে ভবিষ্যৎবাণী করেছিলেন, এই অভিযান খুবই অভিশপ্ত। সেইভাবেই যদি কোনো জ্ঞানী ব্যক্তি যদি সম্রাটকে বলেন এরকম কিচ্ছু নয়, এই অভিযানে দেবীর প্রকোপের সম্পর্কই নেই, তাহলেই সম্রাটের ভুল ভাঙতে পারে। কথাটা ঠিকই বলেছ, ঠিকই বলেছ কথাটা। কিন্তু কোনো উপায় তো বলুন। হ্যাঁ, একজন জ্ঞানী সাধু, কোনো একদিন তার বিষয়ে শুনেছিলাম। হয়তো আশেপাশের কোনো পাহাড়ে তিনি তপস্যা করছেন। এখানকার মানুষজন ওনাকে পাগল বলে। এটাও শুনেছি এখানকার মানুষজনকে উনি বলেন যে একদিন এখানে এমন এক রাজা আসবেন, এখানকার মানুষ স্বপ্নেও ভাবতে পারবে না। এখানকার স্থানীয় রাজাদের হত্যা করে সারা ভারতবর্ষে রাজত্ব করবেন। আচ্ছা, হ্যাঁ, রাজত্ব করবে। তার মানে এখানে এরকম সাধুও আছেন যে সম্রাট সিকান্দারের ভারত জয় করার স্বপ্ন নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন। এ তো খুব ভালো কথা। আমাদের সম্রাট ওই সাধুকে পেলে ভীষণ খুশি হবে। ওই সাধুকে আমাদের খুব কাজে দেবে। এমনটা হলেও হতে পারে। আমি কাল সকালেই সম্রাটকে ওই সাধুর কাছে নিয়ে যাব। আর যদি ওই সাধু সম্রাটের সামনে ভারত জয় করার কথা বলে, তাহলে ভেবে নাও সম্রাট সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে। সেলুকাস, এই কাজটা করতে গেলে কোনো ভারতীয়কে সঙ্গে নিয়ে যেতে হবে। সৈনিক, দৌড়ে গিয়ে ওই সাকালি ছেলেটাকে, কি নাম জানো ওর? হ্যাঁ, চন্দ্রগুপ্ত, ওকে এক্ষুনি আমার সামনে নিয়ে এসো। যাও, ও যাবে আমাদের সঙ্গে। চন্দ্রগুপ্ত,
यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिवन्दनात् मृत्योर्मोक्षयमामृतात्। আরে শোনো, কেউ আছো কি এখানে? কেউ আছো? কেউ আছো কি? কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ? আরে কেউ আছো কি? আচার্য অসুস্থ হয়ে পড়েছেন, ওনার এক্ষুনি চিকিৎসা কিংবা সাহায্যের প্রয়োজন। আরে হাঁ করে দেখছো কি? হাতটা খোলো, দেখছো না ওনার কি অবস্থা? তাড়াতাড়ি খোলো আচার্য, এটাও খোলো আচার্য। আচার্য মহারাজ, মহারাজ, এই ভালো মানুষদের ধন্যবাদ জানান। ধন্যবাদ। চলুন আচার্য, চলুন। আমাদের সেলুকাসকে জানাতেই হবে যে এই চন্দ্রগুপ্ত কে আর ওর পরিকল্পনা কি। চলুন। यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिवन्दनात् मृत्योर्मोक्षयमामृतात्। মহারাজ, এই দিকে চলুন, আসুন। ম্যাসিডোনিয়ার মহান সম্রাট আর ওনার সেনাবাহিনী আপনার সামনে বিনম্রভাবে আপনাকে অভিনন্দন জানাচ্ছে। কি চাও তোমরা? সাধু মহারাজ, আপনার কঠিন তপস্যা আর জ্ঞানের কথা অনেক শুনেছি। আমার কাছে কি চাও? আমি শুনেছি আপনি ভবিষ্যৎবাণী করেছিলেন কোনো মহান সম্রাট আসবেন যে সমগ্র ভারতে রাজত্ব করবে। আমাকে বলুন সাধু মহারাজ, যে সে কি এই মুহূর্তে এখানে উপস্থিত আছে? ওম ত্রয়ম্বকং यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिवन्दनात् मृत्योर्मोक्षयमामृतात्।
তপস্বী সাধু মহারাজ, বলুন উনি কে যে সমগ্র ভারতে রাজত্ব করবে? সেই সম্রাট কি এখানে উপস্থিত আছে? এখন এখানেই আছে। কে সে? ওম ত্রয়ম্বকম यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुक्मिवन्दनात् मृत्योर्मोक्ष्यमामृतात्। তপস্বী সাধু মহারাজ, বলুন সে কে? সম্রাট, সে তুমি নও। ও সেই ছেলে যার জন্য আমি ভবিষ্যৎবাণী করেছিলাম। এই হলো সে যে অখণ্ড ভারতকে শাসন করবে। এই হলো সে। আমি বলেছিলাম না সম্রাট, এই হলো সে। ওকে এখনই মৃত্যুদণ্ড দেওয়া হোক। त्र्यम्बकं यजामहे सुगन्धि पुष्टि वर्धनम् वंदना मृत्युर्मुक्षीय मामृता। আমার ভবিষ্যৎবাণী মিথ্যা হতে পারে না। এই ছেলেটা একদিন সম্রাট হবেই। ও त्र्यम्बकं यजामहे सुगन्धि বায়ুর মতো দ্রুত গতি সম্পন্ন হবে, পর্বতের মতো স্থির হবে এর মন।
অরণ্যের মতো শান্ত হবে আর অগ্নির মতো সমস্ত যুদ্ধে বিজয়ী হবে। এর সাহস, আত্মমর্যাদা, চরিত্র আর আত্মবিশ্বাসকে কেউ টলাতে পারবে না। এর তো জন্মই হয়েছে শাসন করবার জন্য, অখণ্ড ভারতের সম্রাট হয়ে জীবন কাটানোর জন্য। এখনই নয়, এখন তোমার সঙ্গে যুদ্ধ করে কোনো আনন্দ নেই সেলুকাস। তোমার এই যুদ্ধের ইচ্ছে আমি তাড়াতাড়ি পূরণ করব, কিন্তু এখন কিছু দায়িত্ব পালন করার জন্য আমাকে শীঘ্রই যেতে হবে। অপেক্ষা করো। এবার সময় এসে গেছে। ভারত মাতাকে রক্ষা করবার সময় এসে গেছে বন্ধুরা। আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখানে পৌঁছানোর জন্য আমরা আমাদের অনেক ঘাম ঝরিয়েছি, অনেক রক্ত ঝরিয়েছি, কিন্তু এ তো কেবলমাত্র আরম্ভ। এই মুহূর্ত সেই প্রয়াসের শুভারম্ভ, যে মুহূর্তে আমরা নিজের মাতৃভূমির কাছে প্রতিজ্ঞা করি যে যেরকম পরিবেশে আমরা জন্ম নিয়েছি তার থেকে অনেক উত্তম পরিবেশ আমরা ছেড়ে যাব। হ্যাঁ, এটা সত্যি যে আমাদের চোখ খুলতে অনেক বিলম্ব হয়েছে, কিন্তু চোখ বন্ধ হওয়ার আগে আমরা এখানে মুক্তির সংসার রচনা করে যাব। যখনই কোনো ব্যক্তি বা রাষ্ট্র সমস্ত রকমের চেষ্টা করার পর ব্যর্থ হয়, তখন তার কাছে বুদ্ধির রাস্তা ছাড়া আর কোনো রাস্তা থাকে না। আজ আমাদের সামনে সম্পূর্ণ মুক্তির দাবি ছাড়া আর কোনো বিকল্প নেই। জয় ভারত মাতার জয়, 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 জয় ভারত মাতার জয়। আজ পর্যন্ত আমরা আমাদের গুরুদের সৈনিক ছিলাম, নিজের রাজার সৈনিক ছিলাম, কিন্তু আজ প্রথমবার আমরা আমাদের মাতৃভূমির জন্য লড়ব। আজ পর্যন্ত আমরা একে অপরের সঙ্গেই লড়ছিলাম, আর আমাদের এই দুর্বলতার সুযোগ ওই জবনরা নিয়েছে। ছোট ছোট রাজ্যের মধ্যে নিজেদের মধ্যে যুদ্ধ করিয়ে ওই জবনরা সব হস্তক্ষেপ করে নিয়েছে, কিন্তু আজ এই জবনরা বুঝবে যে আজকে ভারতবর্ষ কি করতে পারে। আমাদের এই বিষয়ে গর্ব হয় যে এই জবনদের বিরুদ্ধে আমাদের এই সেনা যেভাবে দাঁড়িয়ে রয়েছে, এই সেনা অখণ্ড ভারতের সেনা, আর এই সেনা নিজের মাতৃভূমিকে স্বতন্ত্র না করে শান্তির ঘুম ঘুমাবে না। ইতিহাস একে অখণ্ড ভারতের প্রথম সংযুক্ত সেনা হিসেবে চিনবে। ইতিহাসে প্রথমবার ভারতের বিভিন্ন রাজ্যের সৈনিকেরা মিলে নিজেদের মাতৃভূমির জন্য বিদেশি আক্রমণকারীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে। জয় ভারত মাতার জয়, 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 জয় ভারত মাতার জয়।
সম্ভব। এটা সম্ভব যে আজকে আমাদের যুদ্ধের পরে আমরা যতই দৃঢ়তার সঙ্গে লড়ি না কেন, আমরা হয়তো নাও ফিরতে পারি, কিন্তু ইতিহাস আমাদের চিরজীবন মনে রাখবে। কারণ যে যোদ্ধা নিজের মাতৃভূমির জন্য লড়তে লড়তে বীরত্ব লাভ করে, সে চিরজীবনের জন্য অমর হয়ে যায়। চলো বন্ধুরা, এবার সময় হয়েছে যবনদেরকে উত্তর দেওয়ার। যাই হয়ে যাক, আমরা কেউ পিছবো না। আমার আচার্য আমায় বলে, যুদ্ধে বীর সেই যে নির্ভয়ে এগোতে থাকে, যুদ্ধে বীর সেই যে নিজের পথের বাধার কথা না ভাবে। কারণ যুদ্ধক্ষেত্রে এগোনোর সময় সমস্ত বাধা এবং বিপত্তিকে পেরিয়ে এক নতুন ইতিহাস গড়ার ক্ষমতা রাখে। এখন আমরা যবনদের দাস নই, আমরা আমাদের দেশের ভবিষ্যৎ নির্মাতা। জয় হোক। সম্রাট, কি হয়েছে? ভারতীয় সৈনিক ছাউনিতে কিছু একটা গন্ডগোল চলছে। সম্রাট, ওরা আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। বিদ্রোহ? আমাদের বিরুদ্ধে বিদ্রোহ? তো আজকে এই ভারতীয়রা গ্রিকদের ক্ষমতা বুঝতে পারবে। এই বিদ্রোহীরা নরকের আগুনে পুড়ে মরবে। সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত করা হোক। সম্রাট, আমাদের বাকি গ্রিক সৈনিকরা যুদ্ধের জন্য তৈরি, আপনার আদেশের জন্য অপেক্ষা করছে।
বলতেন, মাতৃভূমির জন্য সর্বস্ব ত্যাগ করাই সবাইকে এক করতে পারে। জবন ছাউনিতে ভারতীয় সৈন্যদের ওই বিদ্রোহে না কোনো প্রতিষ্ঠিত সৈন্য ছিল, না কোনো অসাধারণ বীর, বরং সকলেই ছিল এক। তাদের সবার চোখেই একই আগুন জ্বলছিল, নিজের মাতৃভূমি থেকে জবনদের বিতাড়িত করা। চাণক্য জয় অথবা পরাজয় নিয়ে চিন্তিত ছিলেন না, কিন্তু কতটা মূল্য দিতে হবে তাই নিয়ে চিন্তা ছিল তার। ওনার চিন্তা ছিল এটা নিয়ে যে যুদ্ধের পর বীরগতিপ্রাপ্ত যোদ্ধাদের সম্মানজনক সৎকারের জন্য যথেষ্ট মানুষ বেঁচে থাকবে নাকি নয়। চাণক্য ভালো করেই জানতেন যে সামান্য সংখ্যক ভারতীয় সৈন্য বিশাল জবন সৈন্যদের সঙ্গে পেরে উঠবে না। কিন্তু এই যুদ্ধের পরিণাম সম্পর্কে চাণক্য যা অনুমান করেছিলেন তা সেই সময় কেউ ভাবতেও পারত না। আমরা এই যুদ্ধ হেরে গেছি আচার্য। এই যুদ্ধ জয়লাভের জন্য ছিলই না। জবনদের কখনোই পরাজিত করা সম্ভব নয়। আমি কেন, এই সময় ওদের কেউই পরাজিত করতে পারবে না। এই যুদ্ধ ওদের মনোবল ভাঙার জন্য লড়া হয়েছে চন্দ্রগুপ্ত, যাতে ওরা এখান থেকে ওদের দেশ ম্যাসিডোনিয়ায় ফিরে যায়। কোন মনোবল ভেঙে যাওয়ার কথা আপনি বলছেন আচার্য? এই জবন সেনা পুরো আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়িয়েছিল, নিজেদের সম্রাট সিকান্দারের বিয়াস নদী পার করবার আদেশের অপেক্ষা করছেন। কিরকম মনোবল আচার্য! কর্ম তো ভাগ্যরূপী ফলের একটা বীজ মাত্র। আমি কর্ম করেছি, বীজ পুঁতেছি, ফল তো এখন ভাগ্যের গর্ভে। সে পাকলে তবে নিয়তি রচনা হবে। যা দেখতে পাচ্ছ তার ভিত্তিতে ভবিষ্যতের পরিকল্পনা কেন করো চন্দ্রগুপ্ত? আমরা সবাই নিজেদের ভূমিকা পালন করেছি, সঠিক দিশায় সঠিকভাবে কর্ম করেছি। এবার শান্তিতে বসে নিয়তির ফলের প্রতীক্ষা করো। কর্মের অনুরূপ ফল পাওয়া যাবে। চাণক্য বরাবর উচিতই বলতেন যে সেই সময়টা চন্দ্রগুপ্তের জন্য ছিল ধৈর্যের সঙ্গে নিয়তির গতিবিধি লক্ষ্য করা।